জি, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আন্ডারে বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কথা বলবো। আর বিনিয়োগ পরিকল্পনার আন্ডারে আমরা সুনির্দিষ্টভাবে আর্থিক পরিকল্পনা নিয়ে আমরা কথা বলবো। তো আর্থিক পরিকল্পনার আন্ডারে আপনার ব্যবসাপূর্বক যে খরচগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, প্রশাসনিক খরচ সেইটা নিয়ে কথা বলবো, আয় বিবরণ নিয়ে কথা বলবো, ব্রেক ইভেন পয়েন্ট এগুলো নিয়ে কথা বলবো, দেন ব্যালেন্স শিট সেটা নিয়ে কথা বলবো। এছাড়া ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং ব্যাংক হিসাব পরিচালনা সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো। তো বিস্তারিত টপিকে যাওয়ার আগে আমি জাস্ট আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছি। আমার নাম হলো মোহাম্মদ মেহেদী হাসান। আমি দীর্ঘ 12 বছরের বেশি সময় ধরে বিভিন্ন লোকাল অ্যান্ড মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি প্রসেস ইমপ্রুভমেন্ট নিয়ে। যেখানে আমি সব জায়গায় আমি প্রসেসের একটা অর্গানাইজেশনের প্রসেস যেভাবে ডেভেলপ করতে হয় এবং হচ্ছে যে ইমপ্রুভ করতে হয়, এফিশিয়েন্টলি ম্যানেজ করতে হয়, প্রসেস অডিট করে পারফরমেন্স দেখতে হয়, এই কাজগুলো করে আসছি। এখন আমি একটা অর্গানাইজেশন ফর্ম করি, যে অর্গানাইজেশন নাম হলো বিজনেস বি। এই অর্গানাইজেশনে বেসিক্যালি আমি ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্সি নিয়ে কাজ করি। ও আর আমি আমি নিজে লিড কনসালটেন্ট এবং ট্রেনার হিসেবে বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। কনসালটেন্ট হিসেবে লিন সিক্স সিগমা এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এই ফিল্ডটা নিয়ে আমি কাজ করি। তো এই হলো আমার ইন্ট্রোডাকশন। এখন আমরা বিস্তারিত টপিকে যাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করছি সেটা হলো যে বিনিয়োগ পরিকল্পনা। বিনিয়োগ পরিকল্পনা আসলে আমরা এই পুরো মডিউলটা শেষে আমরা মোটামুটি বিনিয়োগ পরিকল্পনাটা ধারাবাহিকভাবে কিভাবে তৈরি করা যায় সেটা আমরা মোটামুটি বিস্তারিতভাবে জানতে পারবো। এছাড়া এই মডিউল শেষে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা সুনির্দিষ্টভাবে একটি বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবেন এবং এটা আপনারা জমা দিবেন। তো সেই জন্য আপনাদের এই যে ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো আসলে এই ট্রেনিং এর পরে আপনি আসলে আপনার কি ধরনের আপনার যোগ্যতা তৈরি হবে? আপনার আসলে বিনিয়োগের সক্ষমতা, বিনিয়োগ পরিকল্পনা তৈরির যে সক্ষমতা অর্জন সেটা আপনি সেই ব্যাপারে আপনি দক্ষতা অর্জন করবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আহ, যে বিনিয়োগ পরিকল্পনা আন্ডারে যে বিস্তারিত যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। সেগুলোর মধ্যে হচ্ছে উৎপাদন পূর্ব মূলধন বিনিয়োগ, সেটা নিয়ে কথা বলবো, আয় বিবরণী ইনকাম স্টেটমেন্ট নিয়ে কথা বলবো, ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে কথা বলবো, ব্যালেন্স শিট নিয়ে কথা বলবো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আমরা কথা বলবো। তো আর্থিক পরিকল্পনা আসলে কি সেটা আমাদের বোঝা দরকার। আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কখন কত টাকা আসবে, কিভাবে আসবে এবং সেটা কিভাবে খরচ হবে, তো সেই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট প্ল্যান করাটাই হচ্ছে আর্থিক পরিকল্পনা। একজন ব্যবসায়ী হিসেবে যদি আপনি সঠিকভাবে আর্থিক পরিকল্পনা না করেন তাহলে আপনার কিন্তু ব্যবসাটা যেভাবে আপনি গ্রো করতে চান সেইভাবে হয়তো আপনি গ্রো করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেমনি টাকার সংকট বা টাকার যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে যেমন সমস্যা, তেমনি অতিরিক্ত টাকাও সমস্যা একটা ব্যবসার জন্য। কেন সমস্যা? অতিরিক্ত টাকা থাকলে আপনার কিন্তু টাকাটা ঠিকভাবে যদি আপনি ব্যালেন্স করে ইনভেস্টমেন্ট করতে না পারেন তাহলে সেই টাকাটা কিন্তু আপনার ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো সেই জন্য একজন উদ্যোক্তা হিসেবে আমাদের এই টাকার যথাযথ ব্যবহারটা কিভাবে করতে হয় এবং সেটা ম্যানেজমেন্টটা বুঝতে হবে। এখন আমরা দেখব সুনির্দিষ্টভাবে আর্থিক পরিকল্পনার উদ্দেশ্যসমূহগুলো কি কি। প্রথম যে জিনিসটা সেটা হলো যে মূলধনের প্রয়োজনীয়তা নির্ধারণ করা। আপনার ব্যবসার জন্য যে ব্যবসাটা নিয়ে আপনি কাজ করবেন বা যে আইডিয়াটা আপনি ঠিক করলেন সেই আইডিয়াটার জন্য আপনার কি পরিমাণ আপনার যে মূলধন লাগবে সে প্রয়োজনটা আগে ঠিক করা, যে অ্যাকচুয়ালি আপনি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সে কাজের জন্য যে টাকাটা চাচ্ছেন বা দরকার সেটা আসলেই প্রয়োজন কিনা এটা আপনাকে আগে সুনির্দিষ্টভাবে বুঝতে হবে। এটা বোঝার জন্যই কিন্তু আর্থিক পরিকল্পনা করা লাগবে। মূলধনের কাঠামো নির্ধারণ করা মানে হলো আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে আহ, টাকা লাগবে সেটা আপনি বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন। কিছু হতে পারে যে আপনার ফ্যামিলি থেকে নিতে পারেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আরেকটা হলো নিজের কিছু তহবিল থাকতে পারে। এছাড়াও আপনি আপনার ব্যাংক থেকেও লোন নিতে পারেন। এখন ব্যাংক থেকে লোন আপনি বিভিন্ন মেয়াদি নিতে পারেন, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী। এই লোনটাও আবার বিভিন্ন প্রকার থাকতে পারে, যে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন থাকতে পারে। ক্লাসিফিকেশন বলতে আপনার এটার
কোনোটা ইন্টারেস্ট রেট একটু কম হবে, কোনোটা বেশি হবে, কোনো জায়গা থেকে আপনি বেশি নিবেন, কোনো জায়গা থেকে কম নিবেন। এই বিষয়গুলো সবকিছুকে একসঙ্গে আমরা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বলি। তো এই স্ট্রাকচারটা আপনি সঠিকভাবে করতে পারবেন যদি আপনি আর্থিক পরিকল্পনা সঠিকভাবে করেন। নগদ টাকার নিয়ন্ত্রণ, নগদ প্রদান, নগদ গ্রহণ নীতিমালা তৈরিকরণ, এই কাজগুলোর জন্যই আর্থিক পরিকল্পনা হচ্ছে দরকার। নগদ নিয়ন্ত্রণ হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন যে খরচগুলো হয়, সেই খরচগুলো যে সুনির্দিষ্টভাবে খরচটা এনশিওর করার জন্য আপনি যে কাজ করবেন, আপনি যে খরচটা যে জাস্টিফাইড হইতে খরচ করার যে বিষয়টা সেটা আপনি এনশিওর করবেন, সেটার জন্যই আর্থিক পরিকল্পনা করা দরকার। আপনি নগদ প্রদান, আপনি যে ব্যবসার জন্য বিভিন্ন কিছু আপনি পারচেজ করবেন অথবা বিভিন্ন যে এক্সপেন্স গুলো আপনি মিট আপ করবেন, এই খরচগুলো করার যে সুনির্দিষ্ট প্ল্যান সেটাও আর্থিক পরিকল্পনা থেকেই আসবে। এরপর নগদ গ্রহণ নীতিমালা মানে হলো আপনার ব্যবসা থেকে যে টাকাগুলো ব্যবসায়িককে আপনি বিক্রি করে যে টাকা আপনি কাস্টমার কাছ থেকে পাবেন, সেই টাকা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের নীতিমালা তৈরি করতে হয়। যেমন আপনি কতদিনের কাস্টমারকে ক্রেডিট পিরিয়ড কতদিন দিবেন, কতদিনের মধ্যে তার টাকাটা আপনি তার কাছ থেকে আপনি রিকভার করবেন, আপনার পাওনা টাকাটা। এই ধরনের বিভিন্ন ধরনের বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে আপনার নীতিমালা তৈরিকরণ করা লাগে। এই তৈরিকরণের জন্যই কিন্তু আর্থিক পরিকল্পনা দরকার। এরপরে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ। মানে হচ্ছে আপনি বিভিন্নভাবে আপনার কিন্তু অ্যানালাইসিস করতে হয় বিজনেসে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস বেস করে কিন্তুই আপনি আপনার বিজনেসের যাবতীয় সিদ্ধান্ত নেবেন। তো এই অ্যানালাইসিসটা যদি সঠিক হয় তাহলেই কিন্তু আপনার ব্যবসায়িকভাবে কিন্তু আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য আপনি অর্জন করতে পারবেন, এবং এইটা তখনই সফল হবে যদি আপনি আর্থিক পরিকল্পনাটা ঠিকভাবে করেন। আমরা যদি আরেকটু অন্যভাবে দেখি যে আর্থিক পরিকল্পনার গুরুত্ব বলতে আসলে কি, এটা অ্যাকচুয়ালি একটা বিজনেসের হচ্ছে যুক্তিসঙ্গত ভারসাম্য নিশ্চিত করতে সহায়তা করে যাতে স্থিতিশীলতা বজায় থাকে। স্থিতিশীলতা মানে হলো আপনার ব্যবসায় যে টাকা আসা এবং যাওয়ার যে ফ্লোটা এটা যেন খুব বেশি ফ্লাকচুয়েটিং না হয়। এটা যেন একটা ব্যালেন্সড ওয়েতে আপনার টাকাটা আসা এবং যাওয়ার এই বিষয়টা ঠিক থাকে। তাহলে হবে যে সেই ব্যালেন্স যদি থাকে তাহলে আপনি যে কোনো ধরনের পরিকল্পনা করলে সেটা সাস্টেইন করবে। আদারওয়াইজ যেটা হবে, আপনার এই পরিকল্পনার সঠিক না হলে আপনার ব্যবসাটা হয়তোবা যেভাবে আপনি করতে চাচ্ছেন সেভাবে নাও হতে পারে। এছাড়া পরিবর্তিত বাজারের যে পরিবর্তন, যেটা আপনার ব্যবসা করার সময় যে ডাইনামিজমটা দরকার, যে বাজার কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আপস এন্ড ডাউন থাকবে আপনার। তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে, আপনার যে কাঁচামাল আপনি কিনবেন ব্যবসার জন্য সেটার হয়তো আজকে দাম কম হতে পারে, আগামী দিন বেশি হতে পারে। কিছু কিছু দাম ক্ষেত্রে হয়তো দাম এমন হতে পারে যে আপনার এক্সপেকটেশনের বাইরে চলে যেতে পারে। এই যে আপস এন্ড ডাউন এবং বিজনেসে যে আপনার ফ্লাকচুয়েটিং যে সিনারিও, এটা করার জন্যই কিন্তু আবার ব্যবসা পরিকল্পনা যদি সঠিকভাবে হয় তাহলে এগুলো আপনি সঠিকভাবে মোকাবেলা করতে পারবেন। আমরা এখানে একটা উদাহরণ দেখতেছি যে একটা ট্রেন তার ট্র্যাকে হচ্ছে দাঁড়িয়ে আছে। তো এখন তার উদ্দেশ্য কিন্তু সে কোনো একটা গন্তব্যে সে পৌঁছাবে, কিন্তু সে গন্তব্যে সঠিকভাবে পৌঁছানোটাই কিন্তু তার উদ্দেশ্য। এখন এই যাত্রা পথে তার কিন্তু অনেক কিছুই হতে পারে। সে হয়তোবা ট্রেন লাইনচ্যুত হয়ে যেতে পারে অথবা ট্রেন হয়তো কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তা আল্টিমেটলি ট্রেনটা পৌঁছানোটাই কিন্তু তার উদ্দেশ্য, কিন্তু যাত্রাপথে অনেক বিপদ হতে পারে। ঠিক সেম ভাবে আপনি শুধু আর্থিক পরিকল্পনা করলেন কিন্তু আপনি বাস্তবায়ন করলেন না, তাহলে কিন্তু আপনার কিন্তু ব্যবসার যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে না। একটা ব্যবসার আর্থিক পরিকল্পনার আন্ডারে আপনার যে মূল উৎপাদনের পূর্বে কিছু খরচ জড়িত, যে খরচগুলো আপনাকে আগে থেকে বিবেচনা করতে হবে ব্যবসা করার আগে। যেমন প্রাথমিক কাজের খরচ, যেমন আপনার ব্যবসাটা শুরু করার সময় আপনি অনেকগুলো আইডিয়া থেকে হয়তোবা কিছু সুনির্দিষ্টভাবে একটা বা দুইটা আইডিয়া ঠিক করলেন। এই যে আইডিয়া অনেকগুলো আপনি আগে ছিল, তারপরে এখান থেকে আপনি ফিল্টার করে আপনি একটা বা দুইটা আইডিয়াতে আসছেন। আসার পরে আপনি বিজনেস পরিকল্পনা একটা ডকুমেন্ট আপনি তৈরি করছেন। এই যে তৈরি করার জন্য কিন্তু আপনার অনেক ইনফরমেশন কিন্তু কালেক্ট করতে হয় এই পরিকল্পনা ডকুমেন্ট তৈরি করার জন্য। তো তখন আপনার যে খরচগুলো হয়, আপনার সময় যাচ্ছে, আপনার হচ্ছে টাকা যাচ্ছে, আপনি হয়তোবা বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতেছেন। এগুলো কিন্তু একটা ব্যবসার প্রাথমিক খরচ হিসেবেই ধরা হয়। এছাড়া সম্ভাব্যতা যাচাই করতে হয়, যেমন আপনার ব্যবসা অনেকগুলো আইডিয়া থেকে কিন্তু আপনি ফাইনাল করলেন যে কোনো একটা সুনির্দিষ্ট আইডিয়া নিয়ে কাজ করবেন। এই যে ফাইনালাইজেশনটা এটা কিন্তু আপনি সুনির্দিষ্ট প্রসেসের মাধ্যমেই করেছেন। ফিজিবিলিটি স্টাডি করেছেন আপনি। এই ফিজিবিলিটি স্টাডি আপনার বিভিন্ন মেথড আছে, যেমন SWOT অ্যানালাইসিস আপনি হয়তো করেছেন, যে স্ট্রেংথ, অপরচুনিটি, উইকনেস এন্ড থ্রেট। এই ফিজিবিলিটির মাধ্যমে আপনি ফাইনাল করলেন যে আপনার এই ব্যবসাটা উপযুক্ত, আপনি এটা নিয়ে আগাবেন।
তার মানে এটার জন্য কিন্তু আপনার কস্ট ইনভলভ। তো এই খরচগুলো আপনাকে আহ, জেনে আপনাকে খরচের প্রিপারেশন নিতে হবে। এরপরে যন্ত্রপাতির স্থাপনা খরচ। আপনার ব্যবসার জন্য আহ, সুনির্দিষ্টভাবে যন্ত্রপাতি কিনতে হবে এবং সেটার জন্য আপনাকে খরচের একটা প্রিপারেশন থাকতে হবে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে দুই ধরনের ক্যাপিটাল থাকে, একটা হলো স্থায়ী মূলধন আর একটা হলো চলতি মূলধন। স্থায়ী মূলধন হচ্ছে বেসিক্যালি যে আপনার ফিক্সড ক্যাপিটাল বলা হয়, যেটা দিয়ে আপনি স্থায়ী কোনো সম্পত্তি আপনি কিনলেন ব্যবসার প্রয়োজনে, যেটা আপনাকে লং টার্ম আপনাকে বেনিফিট দিবে। আর ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে বা চলতি মূলধন হচ্ছে সেগুলো যেগুলো সাধারণত আপনার ব্যবসায় ডে টু ডে এক্সপেন্স বা ডে টু ডে আপনার ব্যবসার খরচ হিসেবে ধরা হয়। তো সেটা আপনি খরচ করতেছেন যাতে করে ব্যবসাটা আপনার বড় হয় সেই জন্য। তো আর্থিক পরিকল্পনার আন্ডারে আমরা এখন দেখব যে স্থায়ী মূলধনগুলো আসলে কি কি। স্থায়ী মূলধন হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেমন ভূমির খরচ। এখন ভূমি আপনি তিন ভাবে করতে পারেন, একটা হলো যে ভূমি আপনি ক্রয় করতে পারেন, অথবা আপনি ইজারা নিতে পারেন, অথবা ভাড়া নিতে পারেন। তো যেভাবেই নেন না কেন এগুলো যে খরচটা হবে সেটা আপনার স্থায়ী খরচ হিসেবেই ধরা হবে। এছাড়া ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ খরচ, যেগুলো আপনার বিল্ডিং ইমারত যদি আপনি করেন, কারখানা যদি করেন তাহলে সেটা ফ্যাক্টরি লেআউট করা, ফ্যাক্টরির শেড তৈরি করা, এই বিষয়গুলো আসলে হচ্ছে স্থায়ী মূলধনের একটা অংশ। এরপরে আসবাবপত্র, অফিস সরঞ্জাম ও অফিস সাজসজ্জার খরচ। এইটা বেসিক্যালি হচ্ছে যে আপনার অফিসের যে আসবাবপত্র লাগবে, অফিস ডেকোরেশনের যে খরচ লাগবে সেগুলো হচ্ছে মিন করে। তো সেইটা সাধারণত একটা বিজনেসের স্থায়ী খরচ হিসেবে ধরা হয়। শিল্প স্থাপনের অনুমতি লাভের খরচ। আপনার ব্যবসা করতে গেলে রেগুলেটরি বডিজ এর কাছ থেকে আপনার বিভিন্ন ধরনের পারমিশন নিতে হয়, যেমন ট্রেড লাইসেন্স একটা ডকুমেন্ট। এইটার জন্য আপনার যে অনুমতি নিতে হয়, যে পারমিশন নিতে হয়, সেটার জন্য আপনাকে খরচ করতে হয়। এছাড়াও আরো আহ, অনেক ধরনের আপনার ইন্ডাস্ট্রি স্পেসিফিক লাইসেন্সিং এর বিষয় থাকে, সেগুলো নেওয়ার জন্য যে খরচ সেটাও আপনার কিন্তু স্থায়ী খরচ হিসেবে ধরা হয়। এছাড়া মূল যন্ত্রপাতি ও সহায়ক যন্ত্রপাতি কিনতে হয়। মূল যন্ত্রপাতি হলো যে আপনার মেশিনারিজ, আর মেশিনারিজ গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য যে যন্ত্রপাতি লাগে কাজটা সহজ করার জন্য, সেই যন্ত্রপাতিগুলো হলো সহায়ক যন্ত্রপাতি। তো সেগুলো কেনার যে খরচ সেটাও স্থায়ী মূলধন হিসেবেই ধরা হয়। একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি মূলধন হচ্ছে সেইগুলো যেগুলো আপনার হচ্ছে দৈনন্দিন হচ্ছে আপনাকে খরচ করতে হয়। আহ, চলতি মূলধনের খাত আসলে হচ্ছে আমরা এখন দেখব অফিসের সরবরাহ, যে বিভিন্ন ধরনের জিনিসপত্র অফিসে লাগে সেগুলো সরবরাহ হিসেবে ধরা হয়। কাঁচামাল, যেটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি আপনি পণ্য তৈরি করবেন, সেইটা হচ্ছে কাঁচামাল। বিজ্ঞাপন ও প্রচার খরচ, সেটা হলো যে আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনি যে খরচ করবেন সেটা হলো যে আপনার বিজ্ঞাপন ও প্রচার খরচ। বীমা প্রিমিয়াম হচ্ছে আপনার ব্যবসার যে কোনো আনফোরসিন কোনো বা কোনো রিস্ক যদি থাকে বিজনেসে, এই ধরনের রিস্কটা মিটিগেট করার জন্য আপনি বীমা বা ইন্স্যুরেন্স করতে পারেন। সেই ইন্স্যুরেন্সের যে খরচ, যে ইন্স্যুরেন্সের এগেনস্ট আপনি যে প্রিমিয়ামটা দিবেন, সেই খরচটাকে সাধারণত বীমা প্রিমিয়াম খরচ হিসেবে ধরা হয়। কর্মীদের বেতন ও মজুরি, যেটা মাস শেষে আপনি যেটা দেন সেটা হলো বেতন, আর যেটা আপনার ডেইলি লেবারকে দেন সেটা হলো মজুরি। এই খরচটা হচ্ছে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি খরচ। পরিবহন খরচ, ব্যবসায়িক কাজে আপনার বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য আনা নেওয়া করতে হতে পারে, মানুষজন আসা যাওয়া করতে পারে। আপনার প্রতিষ্ঠানের কর্মচারী, এমপ্লয়ি, তাদের জন্য যে খরচটা হবে সেটাকে আমরা বলবো ইউটিলিটি বিল, পরিবহন খরচ। এখন আমরা দেখব ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল হচ্ছে আসলে বিদ্যুৎ, গ্যাস, পানি, আপনার ব্যবসা প্রয়োজনে যেটা লাগে সেই খরচগুলোকে আমরা ইউটিলিটি বিল বলবো। অন্যান্য খরচ হচ্ছে আরো, এর বাইরেও আরো অনেক খরচ থাকে যেগুলো আপনার ব্যবসার প্রয়োজনে নিয়মিত লাগে, সেটা হচ্ছে আপনার চলতি মূলধনের অংশ হিসেবে ধরা হয়। এখানে আমরা দেখব একটা চলতি মূলধন চক্র কিভাবে রান করে। মানে হচ্ছে আপনি নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, এরপরে আপনি কাঁচামাল কিনলেন, প্রত্যক্ষ শ্রম ব্যয় ও পরোক্ষ শ্রম ব্যয়, এই যাবতীয় যে খরচগুলো লাগে সেটা করলেন। এরপরে চলতি কার্য, ব্যবসাটা পরিচালনা, আপনি যেভাবে আপনার ব্যবসাটা চলছে, এই চলতে গিয়ে আপনার বিভিন্ন ধরনের কার্যক্রম করতে হয়, এই কার্যক্রমটা আপনি শেষ করলেন, এরপর পণ্য উৎপাদন করলেন, এরপরে এটা বিক্রি করলেন, বিক্রি করার পর আপনার নগদ টাকা আসবে, অথবা আপনার কারো কাছ থেকে টাকা যদি পান তাহলে সেটা অ্যাকাউন্টস রিসিভেবল হবে, সেই জন্য হচ্ছে প্রাপ্য বিল হবে। এভাবে করে একটা সাইক্লিং অর্ডারে আপনার হচ্ছে চলতি মূলধনটা আপনার রান করে, সেই জন্য এটাকে চলতি মূলধন চক্র হিসেবে বলা হচ্ছে। আমরা এখন দেখব একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয় বিবরণী কিভাবে তৈরি করতে হয়। আপনার ব্যবসার বিক্রয় যেটা টোটাল অ্যামাউন্ট হবে, সেই বিক্রয় অ্যামাউন্ট থেকে আপনার বিক্রিত পণ্যের মূল্য বাদ দিবেন। বাদ দেওয়ার পরে গ্রস মুনাফা পাবেন। গ্রস মুনাফা থেকে আপনি বিক্রয় খরচ ও প্রশাসনিক খরচ এটা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আপনি পরিচালন মুনাফা পাবেন। পরিচালনা মুনাফা থেকে আপনার সুদের যে খরচটা আছে, ইন্টারেস্ট বাবদ যে খরচ, সেটা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হলো কর পূর্ব মুনাফা। এটা থেকে করের যে অ্যামাউন্টটা সেটা বাদ দিবেন। এটা হলো যে আপনার বিভিন্ন ধরনের কর থেকে
কর্পোরেট ট্যাক্স থাকে, ভ্যালু এডেড ট্যাক্স থাকে, এগুলো আপনার বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আপনার নিট মুনাফা পাবেন। এবার আমরা দেখব যে একটা ব্যবসার কিভাবে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হয়। প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি আপনি যোগ করবেন। এটা যোগ করলে মোট প্রত্যক্ষ ব্যয় বের হবে। মোট প্রত্যক্ষ ব্যয়ের সাথে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, বিবিধ পরোক্ষ ব্যয় যোগ করলে কারখানার উৎপাদন ব্যয় বের হবে। তো এরপরে আপনি কারখানার উৎপাদন ব্যয়ের সাথে মোট প্রত্যক্ষ ব্যয় যোগ করলে আপনি পাবেন মোট উৎপাদন ব্যয়। এটার সাথে আপনি মুনাফা যোগ করবেন, যোগ করলে আপনি টোটাল বিক্রয় মূল্যটা পাবেন। আপনি আপনার ব্যবসার বিক্রয় পরিকল্পনা কিভাবে করবেন? আপনি ধরেন আপনার দুইটা পণ্য আছে, একটার দাম ৩০০ টাকা, একটার দাম ১০০ টাকা। তো ৩০০ টাকার পণ্যটা আপনি 50 পিস মাল বিক্রি করেন, তাহলে ৩০০ ইন্টু 50 মানে ১৫,০০০ টাকা। আর ১০০ টাকা পণ্যটা আপনি ২০০ পিস যদি বিক্রি করেন, তাহলে টোটাল ২০,০০০ টাকা কোনো একটা মাসে আপনি বিক্রি করলেন। সব মিলিয়ে আপনার টোটাল বিক্রি হবে ৩৫,০০০ টাকা। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব, যেটা নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এটা এমন একটা পয়েন্ট যেখানে আপনার ব্যবসার কোনো লাভ ক্ষতি নির্দেশ করে না। এটা বেসিক্যালি হচ্ছে যে ব্যবসার এমন একটা বিন্দু যেখানে আপনার ব্যবসার আয় এবং ব্যয় সমান হয়। আমরা যদি এটা আরেকটু বিস্তারিত দেখি, এখানে যদি গ্রাফটা দেখি, এই গ্রাফটা যেটা দেখানো হচ্ছে যে একটা ব্যবসায়ের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ফিক্সড খরচ থাকে। সেটা আপনি ব্যবসা প্রোডাকশনে যাওয়ার আগে কিন্তু এই খরচটা আপনাকে করতে হয়। সেটা যে বিজনেসে হোক, একটা ফিক্সড খরচ আপনাকে ধরেই নিতে হবে। এই ফিক্সড খরচটা কি? আপনার যন্ত্রপাতি, আসবাবপত্র, আপনার হচ্ছে জায়গা জমি, যেটা দিয়ে আপনি যেখানে ফ্যাক্টরি করবেন, যেখানে অফিস করবেন, এই যে যাবতীয় যে খরচগুলো এককালীন করতে হয়, সেটা হলো হচ্ছে স্থায়ী খরচ। এরপরে আপনি প্রোডাকশন করার সাথে সাথে হচ্ছে আপনার ভেরিয়েবল কস্টটা আপনার হচ্ছে প্রপোর্শনালি বাড়তে থাকবে। এই যে হলুদ যে আপনার আহ, রেখাটা, এটা আসলে ভেরিয়েবল কস্টটা মিন করে। আর আপনি যখন পণ্য তৈরি করা শুরু করবেন, এরপর পণ্য আপনি বিক্রি করবেন, তো যখন বিক্রি করবেন তখন আপনার টোটাল রেভিনিউ বাড়তে থাকবে বিক্রির সাথে সাথে। তো রেভিনিউ যখন বাড়বে, রেভিনিউ বাড়া মানে হলো যে আপনার আহ, আপনার হচ্ছে এরপরে রেভিনিউ বাড়লো, পাশাপাশি হচ্ছে যে আপনার টোটাল কস্ট কার্ভটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কস্ট আর রেভিনিউ যদি আমরা একটা কম্বিনেশন দেখি, এখানে একটা পয়েন্টে একটা মিলে যাচ্ছে যে দুইটা, টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ একটা পয়েন্টে এসে সমান। এই সমানটা যেটা মিন করে যে আমি যদি ডান পাশে যে এক্সাম্পল আছে সেটা যদি দেখি, সেখানে লেখা আছে যে ৩,০০০ কোয়ান্টিটি যদি আপনি পণ্য সেল করেন, তাহলে আপনার ৭৫,০০০ টাকা যদি খরচ হয়, তাহলে আপনার ব্যবসাটা ব্রেক ইভেন পয়েন্টে আসবে। মানে হলো এই পয়েন্টের নিচে হলে আপনার ব্যবসা লস হবে, এই পয়েন্টের উপরে হলে আপনার ব্যবসা প্রফিট হবে। তো এভাবে করে আপনার একটা ব্যবসায় যতদিন যেতে থাকবে, তত হচ্ছে আপনার ব্যবসার ব্রেক ইভেন পার করলে আপনার প্রফিট হবে। এখন আমরা দেখব যে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে আপনার সূত্রের মাধ্যমে কিভাবে বের করতে পারেন। এটা সূত্র হচ্ছে যে আপনি স্থায়ী খরচ যোগ আপনার হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে আপনার প্রতিটি পণ্যের হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। এটা মাইনাস করার পরে যেটা পাবেন সেটা হলো যে আপনি ব্রেক ইভেন কোয়ান্টিটি পাবেন। এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেখানে আপনার লেখা আছে ১০,০০০ ভাগ ৫০০ মাইনাস ৪০০ ইকুয়ালস টু হচ্ছে ১০০ ইউনিট। মানে ১০০ ইউনিট পণ্য তৈরি করলে আপনি আপনার ব্যবসাটাকে আপনি ব্রেক ইভেন পয়েন্টে আপনি নিতে পারবেন। মানে আপনার ব্যবসা কোনো লাভও হবে না, কোনো লস হবে না। এই পয়েন্টটা অতিক্রম করলে আপনি অ্যাকচুয়ালি প্রফিট করবেন। এরপরে হচ্ছে আপনি আরেকটা সূত্রের মাধ্যমে হচ্ছে ব্রেক ইভেন টাকা বের করতে পারবেন। ব্রেক ইভেন পয়েন্ট টাকা মানে কত টাকার হচ্ছে পণ্য আপনি বিক্রি করলে আপনার ব্যবসায় হচ্ছে লাভও হবে না, লসও হবে না। তার মানে স্থায়ী খরচকে যদি আপনি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করেন, তাহলে আপনি রেজাল্টটা পাবেন। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে যে আপনার সেলিং প্রাইস থেকে আপনার পণ্য তৈরির খরচ বাদ দিয়ে এটাকে যদি আপনি সেলিং প্রাইস দিয়ে ভাগ করেন, এটার সাথে ১০০ গুণ করলে যেটা পাবেন সেটাই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এখন আপনি একটা ব্যবসা যদি ইউনিটটা বের করতে পারেন, ব্রেক ইভেন ইউনিট, এটার সাথে যদি আপনি বিক্রিত দাম মানে যে দামে বিক্রি করবেন সেটা গুণ করেন, তাহলে আপনি ইজিলি আপনার হচ্ছে এই পণ্যের টোটাল দামটা আপনি পেয়ে যাবেন। মানে হলো যে ৫০,০০০ টাকার পণ্য যদি আপনি বিক্রি করেন, আর সেটার যদি কোয়ান্টিটি হয় ১০০ এবং সেটার যদি প্রাইস হয় ৫০০ টাকা, তাহলে আপনি এই ব্যবসার হচ্ছে আপনি ব্রেক ইভেনে যেতে পারবেন। আপনি যদি জানতে চান যে আপনার ব্যবসায় সুনির্দিষ্টভাবে আপনি একটা অ্যামাউন্ট আপনি মুনাফা করতে চান, এই মুনাফাটা আপনি আহ, কত টাকা হচ্ছে আপনার খরচ করলে বা কত টাকা সেল করলে আপনি মুনাফা অর্জন হবে, সেটা আপনি বের করতে পারবেন। অথবা কত ইউনিট আপনি বিক্রি করলে আপনি এই মুনাফাটা করতে পারবেন। এটার জন্য সূত্র হলো যে টার্গেট বিক্রয়ের এককের সূত্র। একক মানে হচ্ছে কত ইউনিট। তো স্থায়ী খরচ প্লাস হচ্ছে টার্গেট মুনাফা, এটাকে আপনি যদি
বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, প্রতিটা ইউনিট ভ্যারিয়েবল কস্ট যদি বিয়োগ করে এটাকে ভাগ দেন, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ইউনিট। মানে 200 ইউনিট পণ্য যদি আপনি তৈরি করেন বা বিক্রি করেন, তাহলে আপনার টার্গেট মুনাফা হবে, যদি এখানে আমরা মুনাফা হিসেবে বলছি 10,000 টাকা, তো 10,000 টাকা আপনার মুনাফা হবে। তার মানে 10,000 প্লাস 10,000 যোগ করে আপনি 500 মাইনাস 400 দিয়ে যদি এটা যদি মাইনাস করবার যে অ্যামাউন্ট হবে সেটা দিয়ে ভাগ করেন, তাহলে 200 ইউনিট পাবেন। এই 200 ইউনিট হচ্ছে আপনার, 200 ইউনিট যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার মুনাফা হবে 10,000 টাকা। এছাড়া আপনি অন্যভাবেও বের করতে পারেন। টার্গেট বিক্রয় টাকা ইকুয়ালস টু হচ্ছে ফিক্সড খরচ প্লাস টার্গেট মুনাফা ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। তো কন্ট্রিবিউশন মার্জিন আমরা সূত্র এখানে নিচে দেওয়া আছে, এর আগে আমরা বলেছি। তো এভাবে বের করলেও আপনি কিন্তু বের করতে পারবেন যে কত টাকার পণ্য বিক্রি করলে আপনি 10,000 টাকা লাভ করতে পারবেন, অথবা তার বেশি। সেটা আপনি যেটা ঠিক করবেন, সেই যে মুনাফাটা যেটা আপনি জানতে চাবেন সেই অ্যামাউন্টটা এখানে হবে। এখন আমরা দেখব যে কোনো বিজনেসের পে ব্যাক পিরিয়ডটা হচ্ছে বের করতে হয়। মানে হলো যে আপনি কোনো একটা বিজনেসে যদি ইনভেস্ট করেন, তাহলে ওই ইনভেস্টেড অ্যামাউন্টটা কতদিনের মধ্যে ব্যাক আসবে। তো এটা ব্যাক আসার জন্য আমরা যদি বাম পাশে যে এক্সাম্পল আসে সেটা দেখি। প্রথমে 100 টাকা আপনি ইনভেস্ট করলেন, আমি ডলারটাকে 100 টাকাই বলছি। তো আপনি 100 টাকা ইনভেস্ট করলেন, 40 টাকা প্রথম বছরে আপনি রিটার্ন পেলেন, দ্বিতীয় বছরে 30 টাকা, তৃতীয় বছরে 30 টাকা। তো প্রথম বছর শেষে আপনার টাকার পরিমাণ হবে 40 টাকা, দ্বিতীয় বছর শেষে 70 টাকা, তৃতীয় বছর শেষে 100 টাকা। তার মানে 3 বছর শেষে কিন্তু আপনি 100 টাকা কিন্তু অলরেডি রিটার্ন পেয়ে যাচ্ছেন। এখন এখন আপনি চাচ্ছেন যে আপনার এই যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা 100 টাকা, যদি আপনি কিন্তু ইজিলি এই এক্সাম্পল থেকে আপনার 3 বছরে বুঝতে পারতেছেন যে আপনার কিন্তু রিটার্নটা চলে আসবে। এখন অনেক ক্ষেত্রে এমন হবে যে আপনার এক্স্যাক্টলি 3 বছরের রিটার্নটা নাও আসতে পারে, 3 বছর 2 মাস, 3 বছর 5 মাস, এরকম একটা বিষয় থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন? তো ডান পাশে যে উদাহরণটা দেখেন যে 100 টাকা আমি ইনভেস্ট করেছি, কিন্তু আপনার রিটার্নটা আসছে হচ্ছে 4 বছরের কোনো একটা সময়। সেটা কোন সময়টা সেটা বোঝা যাচ্ছে না। তো এটা বোঝার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। পেব্যাক পিরিয়ড সমান সমান a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এ মানে হলো যে বছরে আন্তঃপ্রবাহের যোগফল বিনিয়োগের কাছাকাছি যায় সেটা হলো 3, আর বিনিয়োগের পরিমাণ হচ্ছে আমরা অলরেডি ধরে নিয়েছি 100 টাকা, মাইনাস এই বছর পর্যন্ত আন্তঃপ্রবাহের যোগফল মানে হলো 90 টাকা, ভাগ ডি মানে হলো এই বছরের পরের বছর পর্যন্ত প্রাপ্য অর্থের পরিমাণ। সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 3.41 ইয়ার্স। মানে এই 3.4166 ইয়ার্স সময় লাগবে আপনার এই 100 টাকা রিকভার করার জন্য। একটা ব্যবসায় দেখতে হয় যে আপনার ব্যবসার ডেট টু ইকুইটি রেশিওটা কত, মানে হচ্ছে আপনার ব্যবসায়ের সম্পদের তুলনায় আপনার লায়াবিলিটি কত আছে। তো সেটা সূত্র হলো যে আপনার হচ্ছে মোট সম্পদ ডিভাইডেড বাই মোট ঋণ ডিভাইডেড বাই মোট সম্পদ। তো একটা ব্যবসা যদি ডেট ইকুইটি রেশিওটা লেস দ্যান 1 হয়, তাহলে সেটাকে ভালো বলা যেতে পারে। আর এটা যদি বেশি হয়, একের অধিক হয়, তাহলে সেটা খারাপ। কারণ হচ্ছে আপনার ব্যবসায় পর্যাপ্ত সম্পদ নেই আপনার এই লায়াবিলিটি শোধ করার জন্য। আমরা এখন দেখব ব্যালেন্স শিট কিভাবে তৈরি করা হয়। ব্যালেন্স শিটে সাধারণত চলতি সম্পদ, টোটাল সম্পদ আর হলো টোটাল লায়াবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি, এটা সমান হয় অলওয়েজ। তো সম্পদগুলো সাধারণত কিভাবে দেখা হয়? চলতি সম্পদগুলো হচ্ছে এর আন্ডারে যেটা থাকে সেটা হলো যে নগদ, প্রাপ্য হিসাব, মজুদ মালামাল, সরবরাহ সমূহ, এগুলো হচ্ছে চলতি সম্পদের একটা অংশ। এরপরে স্থায়ী সম্পদগুলো সেইগুলো যেটা আপনার যন্ত্রপাতি অবচয় মাইনাস করতে হয়। অবচয় মানে হলো যে আমার টোটাল যে সম্পদ আমি যেটা কিনেছি টাকা দিয়ে, সেটা নির্দিষ্ট একটা লাইফ থাকে, সেই লাইফটাকে যদি সেটা আমি 10 বছরের জন্য কিনে থাকি সেই অ্যাসেটটা, সেটাকে আমি 10 দিয়ে টোটাল অ্যামাউন্টকে ভাগ করলে যেটা পাবো সেটা হলো যে ওই বছরের জন্য আমার যন্ত্রপাতি বাবদ খরচ। তো সেটা আমাকে বাদ দিয়ে হচ্ছে আমার যন্ত্রপাতির ওই বছরের বর্তমান দামটা, বর্তমান অবস্থাটা বুঝতে হয়। তো সেটা বোঝার জন্য আমরা যন্ত্রপাতি থেকে অবচয়টা আমরা বাদ দিব। এরকম স্থায়ী যত সম্পদ আছে সেটা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমি টোটাল হচ্ছে সম্পদের পরিমাণটা আমি জানতে পারবো। এরপরে দায় ও স্বত্বাধিকার ইকুইটি। আপনার যত ধরনের দায় আছে সেটা আপনি যোগ করবেন। তো দায়গুলো কি কি? দীর্ঘমেয়াদী ঋণের কিস্তি, প্রদানযোগ্য হিসাব, মোট চলতি দায়, এগুলো যোগ করলে মোট চলতি দায় হবে। এটার সাথে দীর্ঘমেয়াদী দায়টা যোগ করতে হবে, যেমন প্রদানযোগ্য নোটিশ, দীর্ঘমেয়াদী ঋণ।
তো মোট দায় আমরা পেলাম। এরপর হচ্ছে ইকুইটি। ইকুইটি হচ্ছে যে আপনি ব্যবসা শুরুর পর্যায়ে আপনি কিছু লোন কিছু টাকা নিয়ে বিজনেস করতে পারেন, সেটা আপনার তহবিল, সেটা আপনার মূলধন। এছাড়া আপনি অন্যের কাছ থেকে লোন নিতে পারেন, সেই লোনের অ্যামাউন্ট হচ্ছে তার মূলধন। তো তার নামে মূলধন হবে, আপনার যদি থাকে আপনার নামে হবে। এরপর রিটেন আর্নিংসটা যোগ করতে হয়। এভাবে করে মোট দায় ও স্বত্বাধিকার ইকুইটিটা পাওয়া যায়। তার মানে দায় আর হচ্ছে দায় এবং স্বত্বাধিকার ইকুইটি আর হচ্ছে একটা বিজনেসের সম্পদ সবসময় একই সমান হবে। আমরা যদি দেখি এই ব্যালেন্স শিটটা, এটা হলো একটা পূর্ণাঙ্গ ব্যালেন্স শিট যেখানে আপনার পুরো সম্পত্তিগুলো এখানে লেখা আছে। আর এটা হলো যে আপনার সমস্ত লাইবিলিটি এবং হচ্ছে ওনার্স ইকুইটি লেখা আছে। এই দুইটা ব্যালেন্স অলওয়েজ সমান হবে। এই সমানটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন 1999 সালের একটা হিসাব, যেখানে আপনার কোম্পানির টোটাল অ্যাসেট হচ্ছে $284, আর কোম্পানির টোটাল লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি হচ্ছে $284। এভাবে করে 2000 সালেও কিন্তু তাদের কিন্তু আপনার অ্যাসেট এবং লাইবিলিটি সমান। এভাবে প্রতি বছরই সমান। তার মানে আপনার দায় এবং হচ্ছে সম্পদ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সমান হবে। এখন দেখবো আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের কিভাবে নগদ টাকার অবস্থান আপনি বুঝতে পারেন, যেটাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে। বেসিক্যালি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হলো যে আপনার ব্যবসা থেকে যাবতীয় যত খরচ আসে সেটা আপনি যোগ করবেন, সেটা থেকে যাবতীয় যত খরচ, যাবতীয় যত গ্রহণ আছে, মানে টাকা আপনি বিজনেসে আসবে, সেই টাকাটা আপনি সব যোগ করবেন। তারপর এটা থেকে হচ্ছে যাবতীয় যত খরচ আছে সেটা মাইনাস করবেন। মাইনাস করলে যে টাকাটা আসবে সেটাকে সাধারণত আপনার ব্যবসার একটা নির্দিষ্ট সময়ে আপনার নগদ টাকার পরিমাণটা নির্দেশ করবে। এছাড়া আমরা আরেকটা পদ্ধতিতে এটা বের করতে পারি। আপনার অবচয় ও কর পূর্ব মুনাফা থেকে অবচয় বাদ দিব। এরপরে যে অ্যামাউন্টটা আসবে সেটা থেকে কর বাদ দিব। কর থেকে আবার করের সাথে আবার অবচয় যোগ করব। এরপরে সেলভেজ ভ্যালু আমরা যোগ করব, চলতি পুঁজি যোগ করব। এভাবে যোগ বিয়োগের মাধ্যমেও কিন্তু আমি আর্থিক প্রবাহটা আমি বের করতে পারবো। এছাড়া আপনার ব্যবসায় যে বিক্রয় বা রাজস্ব, বিক্রয় যে করে টাকা পাবো সেখান থেকে যাবতীয় খরচ যদি আমি বাদ দিই, সেখান থেকেও কিন্তু আমি নগদ প্রবাহের একটা বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে পারবো। এছাড়া আমি ব্যবসায়িক প্রয়োজনে যে তহবিল গঠন করলাম, বিভিন্নভাবে আমি লোন নিলাম, সেগুলো যোগ করে সেটা থেকে এটার সাথে আবার অবচয় যোগ করে আমি টোটাল তহবিলের আগমনটা আমি বুঝতে পারবো। মানে কত টাকা তহবিল আসলো আর কত টাকার তহবিল আমি খরচ করলাম বিভিন্ন কারণে। এই খরচটা হতে পারে যন্ত্রপাতি ক্রয়, মালামাল মজুতকরণ, ঋণ পরিশোধ। এভাবে করে আমি প্লাস মাইনাস করেও কিন্তু আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অথবা একটা ব্যবসায়ের হচ্ছে ক্যাশের অবস্থানটা আমি বুঝতে পারবো। এখন আমরা দেখবো, যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান বেসিক্যালি হচ্ছে যে আপনি যখন ব্যবসা করবেন আপনার ব্যাংকের সাথে আপনাকে ট্রানজাকশন করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তো ব্যাংক অ্যাকাউন্ট সাধারণত কারা খুলতে পারে সেটা সম্পর্কে এখানে একটা ধারণা দেওয়া আছে, যে বেসরকারি ব্যক্তি, ক্লাব, সংঘ, সমিতি, একক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, পার্টনারশিপ ব্যবসা প্রতিষ্ঠান, সীমিত দায় কোম্পানি। ব্যাংক হিসাব খুলতে আসলে যা যা লাগবে, একটা ব্যাংকের নিজস্ব ফর্ম থাকে, ফর্মটা ফিল আপ করতে হয়, এনআইডি কপি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, নমিনির এনআইডি লাগবে, নমিনির এক কপি ছবি লাগবে, ই-টিন লাগবে যদি থাকে, আপনার ব্যক্তি হিসাবে যদি আপনি ই-টিন এর জন্য এলিজিবল হন তাহলে সেটা লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ইমেল লাগবে, নমিনির ছবি লাগবে, ছবি, গ্রাহক এবং অন্যান্য কাগজপত্র, যেটা আপনার একজন আইডেন্টিফায়ার আপনাকে সত্যায়িত করে দিবে যে আপনাকে চিনে। তো সেই সত্যায়িত আপনার ছবি এবং আপনার ডকুমেন্টস অ্যাটাস্টেড করে দিবে এবং হচ্ছে আপনার নমিনিকেও তাই করবে। আপনাকে একটা ব্যাংক থেকে ব্যাংকে আপনার মাসিক কত টাকা ট্রানজাকশন করতে পারেন সেই অ্যামাউন্টটা মেনশন করতে হয়। সেটা কম আপনার বাস্তবে বা প্র্যাকটিক্যালি সেটা হয়তো বা কম বেশি হতে পারে, সেটা অসুবিধা নাই, কিন্তু আপনাকে এটা জানাতে হবে যে আপনার বাৎসরিক মাসিক হচ্ছে এই পরিমাণ ট্রানজাকশন হতে পারে। আরেকটা হচ্ছে আপনি অর্থের উৎস জানাতে হবে, এবং ক্রেডিট কার্ড যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে ক্রেডিট কার্ডের নাম্বার এবং ব্যাংকের নামটা জানাতে হবে। তো ব্যক্তির হিসাবের মতোই কিন্তু আপনার এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু ব্যাংক হিসাব খোলার নিয়ম, শুধু পার্থক্য হচ্ছে যে এখানে ট্রেড লাইসেন্স লাগে এবং প্রোপাইটারের সিল লাগে এবং প্রতিষ্ঠানের সিল লাগে এবং লেটার হেড প্যাড লাগে। তো এছাড়া বাকি সব ইনফরমেশন কিন্তু সেম। এখন আমরা দেখব পার্টনারশিপ কোম্পানির জন্য কি কি লাগে। পার্টনারশিপ কোম্পানিও এক মালিকানা প্রতিষ্ঠানের মতো যা লাগে তাই লাগে। পার্থক্য হলো যে এইখানে আপনার পার্টনারদের, প্রতিটা পার্টনার হচ্ছে সিল লাগে পার্টনার নামে, আর হলো ম্যানেজিং পার্টনারের সিল লাগে। আর আপনার পার্টনারশিপ ডিডটা দিতে হয়, হ্যাঁ, ডিডটা দিতে হয়। এছাড়াও বাকি সব ডকুমেন্টস কিন্তু সেম এক মালিকানা প্রতিষ্ঠানের মতোই। সীমিত দায় কোম্পানি অথবা জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে আপনার সবকিছুই একই রকম, পার্থক্যগুলো শুধু বলছি। এখানে আপনার যিনি ব্যবসা পরিচালনা করেন
মানে ম্যানেজিং ডিরেক্টর ওনার সিল লাগে, ডিরেক্টরের সিল লাগে, লেটার হেড প্যাড লাগে। এছাড়া সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, মানে আপনি যে জয়েন্ট স্টকটাকে রেজিস্ট্রেশন করলেন সেটা এক পেজের একটা সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটে আপনার ইনকর্পোরেশন নাম্বার থাকে। আরেকটা হলো যে আপনার এটা যথাযথ কর্তৃপক্ষের সিল থাকে, সাইন থাকে, আর আপনার ব্যবসার নাম থাকে। আরেকটা হলো যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মানে হলো যে আপনার যে ব্যবসার যে গঠনতন্ত্র, ব্যবসাটার নাম কি, ব্যবসাটা আপনার কতজন শেয়ার হোল্ডার, কতজন ডিরেক্টর, এবং হচ্ছে যে কার শেয়ার কত, ব্যবসাটা কিভাবে পরিচালিত হবে, ব্যাংক অ্যাকাউন্ট কি হবে, কোথায় হবে, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে পরিচালিত হবে, এই সম্পর্কিত যাবতীয় একটা ব্যবসা পরিচালনা করার সমস্ত কিছু আপনার এই ডকুমেন্টে থাকে। এছাড়া পরিচালক সম্পর্কিত ঘোষণা একটা ডকুমেন্ট থাকে। সেই ডকুমেন্টে আপনার পরিচালকদের নাম, ঠিকানা, তাদের হচ্ছে ফোন নাম্বার, এনআইডি, টিন, এইসব জিনিস থাকে। আপনার বোর্ড সভার রেজুলেশন, আপনার বোর্ড অফ ডিরেক্টরস এর একটা রেজুলেশন লাগে, যে সিদ্ধান্ত অনুযায়ী আপনি হয়তোবা কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, কোন ব্রাঞ্চে খুলবেন, এবং ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে অপারেট হবে, কয়জন সিগনেটারি থাকবে, এই বিষয়গুলো আপনার রেজুলেশন আকারে ব্যাংকে জমা দিতে হয়। পরিচালকের তথ্য আপনার দিতে হয়। ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। যদি আপনি কোনো প্রোডাক্ট বা পণ্য তৈরি করেন তাহলে সেটার সাথে ভ্যাট আপনাকে কালেক্ট করতে হয়, সেটার জন্য একটা ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। চলতি হিসাব, অ্যাকচুয়ালি চলতি হিসাবের মাধ্যমে আপনি কি কি করতে পারবেন সেটা আমরা বলছি। চলতি হিসাবে আপনার যে কোনো সময় লেনদেন করা যাবে। চলতি হিসাবে সার্ভিস চার্জ আর আবগারি শুল্ক কর্তন হয়। বন্ধ করলে আপনার চার্জ লাগে, হিসাব হতে স্থানান্তরের জন্য ফি লাগবে। আর ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট নেওয়া যাবে। সেক্ষেত্রে যদি ইন্টারনেট ব্যাংকিং করেন তাহলে আপনার ফি লাগবে না, কিন্তু ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভেট করার জন্য রিকোয়েস্ট করতে হবে। আর যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং না করেন তাহলে ব্যাংক থেকে আপনার এই যে কনফার্মেশন সার্টিফিকেট, যে কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনি নিলেন, কিন্তু সেটার জন্য একটা ফি কেটে রাখে। সলভেন্সি সনদ দিয়ে ফি দিয়ে নেওয়া যাবে। আপনার ব্যাংকিং ব্যবসার প্রয়োজনে আপনার আর্থিক সক্ষমতা প্রকাশ করার জন্য বিভিন্ন জায়গায় আপনাকে সলভেন্সি সার্টিফিকেট দিতে হতে পারে, সেইটা আপনি ফি দিয়ে নিতে পারবেন। এছাড়া আপনি চেকের মাধ্যমে লেনদেন করতে পারবেন এবং বিল কালেকশন করতে পারবেন আপনার অ্যাকাউন্টের মাধ্যমে। আমরা এখন সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে ঋণ হিসাব নিয়ে কথা বলবো। ঋণ হিসাব হচ্ছে যে আপনি ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিতে পারবেন। এই ঋণের পরিমাণটা সর্বনিম্ন ১ বছরের কম সময় বা তার বেশি সময় ধরে হতে পারে। সাধারণত ১ বছরের কম সময় ধরে যদি হয় ঋণের মেয়াদ, তাহলে সেটাকে বলা হয় স্বল্পমেয়াদী। আর ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত হলে মধ্যমেয়াদী, ৫ বছর অধিক সময় হলে সেটাকে আমরা দীর্ঘমেয়াদী ঋণ বলে থাকি। এই ঋণের আ ঋণের যে ইনস্টলমেন্টটা সেটা আপনি মাসিক, ত্রৈমাসিক বা ষান্মাসিক অথবা বাৎসরিক কিস্তিতে আপনি সুদ ও আসল সহকারে পরিশোধ করতে পারবেন, এবং এটা আপনি পুনঃ তফসিল করতে পারবেন। মানে হলো যে আপনি রিশিডিউল করতে পারবেন। ধরেন আপনি লোনটা নিলেন ৫ বছরের জন্য। ৫ বছর শেষ হয়ে যাওয়ার আগে আপনি এটাকে আবার পরবর্তী ৫ বছরের জন্য রিশিডিউল করতে পারবেন, অথবা আপনি এটাকে ডিসকন্টিনিউ করতে পারবেন, যে আপনি না চাইলে এটাকে আর হয়তো আপনি ক্যারি করবেন না। সো এভাবে করে আপনি ঋণ নিতে পারেন ব্যবসার প্রয়োজনে। তো আজকে আমাদের বিনিয়োগ পরিকল্পনার আন্ডারে আমরা যে আর্থিক পরিকল্পনা আমরা পুরো বিষয়টা আমরা দেখলাম। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আমরা লাস্ট 10 মিনিটস আপনাদের প্রশ্ন নেব। প্রশ্ন নিয়ে আপনাদের প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। তো এখন আপনাদেরকে আমি ফ্লোরটা ওপেন করে দিচ্ছি যাতে করে আপনি প্রশ্ন করতে পারেন। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।